গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৮ম পর্ব। ঠিক সেই সময় চোখ জ্বালা করছিল আরও একজনের। সে চোখ শম্পার মা রমলার। তার মেয়ে যে কেবলই তাকে ছাড়িয়ে, অথবা সত্যি বলতে তাকে এড়িয়ে কেবলই গুণবতী পিসির কাছে ছুটবে, এটা তার চক্ষু সুখকর হতেই পারে না। অথচ করারও কিছু নেই। শ্বশুর ঠাকুর বাড়িটি রেখে গেছেন, কিন্তু উঠোনের মাঝখানে একটি বিষ বৃক্ষ পুঁতে রেখে গেছেন। হতে পারে ননদিনীটি তার পরম গুণবতী। তার নিজেরই বোনেরা, ভাজেরা, ভাজের বোনেরা এবং বোনেদের যা ননদ, ভাগ্নি, ভাসুরঝি ইত্যাদি করে পরিচিতকুল সকলেই যে ওই গুণবতীর ভক্ত, তাও জানতে বাকি নেই শম্পার মার। এমনকি তিনি অনামিকা দেবীর সঙ্গে একই বাড়িতে বাস করার মতো পরম সৌভাগ্যের অধিকারিণী বলে অনেকে ঈর্ষার ভানও করে থাকে। কিন্তু নিজে তো তিনি জানেন, সর্বদাই হাড় জ্বলে যায় তার ননদিনীর বোলবোলাও দেখে। এদিকে তো ইউনিভার্সিটির ছাপও নেই একটা, অথচ বড় বড় পণ্ডিতজনেরা পর্যন্ত মান্য করে কথা বলতে আসে, খোশামোদ করে ডেকে ডেকে নিয়ে যায় সভার শোভাবর্ধন করতে। এটা কি অসহ্যের পর্যায়ে পড়বার মতো নয়? যাগ্গে, মরুগ্গে, থাকুক না হয় আপন মান, যশ, অর্থ প্রতিষ্ঠার উচ্চমঞ্চে বসে। শম্পার মার মেয়েটা কেন ওর পায়ে পায়ে ঘুরতে যায়? মেয়েকে যে তিনি হাতের মুঠোয় পুরে রাখতে পারলেন না, তার কারণ তো ওই গুণবতীটি। না, সত্যি সংসারের মধ্যে যদি কোনো একজন বিশেষ গুণসম্পন্ন হয়ে বসে, সেই সংসারের অপর ব্যক্তিদের জ্বালার শেষ নেই। শুধু চোখই নয়, অহরহ সর্বাঙ্গ জ্বালা করে তাদের। প্রতিভা সব দূর থেকে দেখতেই ভালো, কাছের লোকের থাকায় কোনো সুখ নেই। তা সংসারের কোনো একজন যদি সাধু সন্ন্যাসীও হয়, তাহলেও আত্মজনের ভক্তজন এসে জুটলেই বাড়ির লোকের বিষ লাগতে বাধ্য। অতএব শম্পার মাকে দোষ দেওয়া যায় না। তবু পুরুষ মানুষ হলেও বা সহ্য হয়, এ আবার মেয়ে মানুষ। তাছাড়া শম্পার মার কপালে ওই মেয়ের জ্বালা। বাড়িতে তো আরও মেয়ে আছে, আরও মেয়ে ছিল যাদের বিয়ে হয়ে গেছে একে একে। কেউ তো তার ওই বেয়াড়া মেয়েটার মতো পিসি ভক্ত নয়। আর বেয়াড়া যে হয়েছে, সে তো শুধু ওই জন্যেই। এই তো অলকা বৌমার মেয়ে, খুবই নাকুঁচু ফ্যাশনি, মানুষকে যেন মানুষ বলে গণ্যই করে না। তবু দেখো তাকিয়ে, এই বয়সে মা দিদিমাদের সঙ্গে গুরু দীক্ষা নিয়েছে। এদিকে যতই ফ্যাশন করুক আর নেচে বেড়াক, সপ্তাহে একদিন করে সেই আত্মা বাবার মঠে হাজরে দিতে যাবেই যাবে। তবু তো একটা দিকে উন্নতি হচ্ছে। তাছাড়া সেখানে নাকি সমাজের যত কেষ্টবিষ্টুরা এসে মাথা মোড়ন, কাজেই গুরুমন্ত্র বলে একটা লোকলজ্জাও নেই। কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার যে গ্রাম্যতা আছে, এদের কাছে দীক্ষা নেওয়ায় তো সেটা নেই, বরং ওতেই মানমর্যাদা, ওতেই আধুনিকতা। ওসব জায়গায় আরও একটা মস্ত সুবিধে, বাবার যত কেষ্টবিষ্টু শিষ্যরা তো সপরিবারেই এসে ধর্ণা দেন। ভালো ভালো পাত্রপাত্রীরও সন্ধান পাওয়া যায় সেই সুযোগে। বাবা নিজেও নাকি কত শিষ্য শিষ্যার ছেলে মেয়ের বিয়ে ঘটিয়ে দিয়েছেন। শম্পার মার অবশ্যই সব শোনা কথা। ব্যাপারটা একবার দেখে আসবার জন্য যতই কেননা কৌতূহল থাকুক, মান খুইয়ে ভাসুরপ বউকে তো আর গিয়ে বলতে পারেন না, তোমার গুরুর কাছে আমায় একবার নিয়ে চলো। আর বললেই যে নিয়ে যাবে, তারই বা নিশ্চয়তা কি? এই তো ওর নিজের শাশুড়িই তো বলেছিল একদিন, সেখানে ভীষণ ভিড়, আপনার কষ্ট হবে, আপনি ব্লাড প্রেশারের রোগী, সংকীর্তনের আওয়াজে আপনার প্রেশার বেড়ে যাবে, বলে কেমন এড়িয়ে গেল। সোজা তো নয় বউটি, ঘুঘু। তবু নিজের মেয়েটিকে কেমন নিজের মনের মতোটি করে গড়তে পেরেছে। ভাগ্য, ভাগ্য, সবই ভাগ্য। শম্পার মার ভাগ্যেই সব উল্টো।
মেয়েকে নামতে দেখেই শম্পার মা আটকালেন। কোথায় না কোথায় সারাদিন ঘুরে বাড়ি এসেই তো পিসির মন্দিরে গিয়ে ওঠা হয়েছিল। বলি সেখানে কি ডান হাতের ব্যাপারটা আছে, নাকি পিসির মুখ দেখেই পেট ভরে গেছে? শম্পা দাঁড়িয়ে পড়ে কঠিন গলায় বলে, আর কোনো কথা আছে তোমার? আমার আর কি কথা থাকবে? শম্পার মাও ধাতব গলায় বলে ওঠেন, যতক্ষণ আমার হেফাজতে আছো ঠিক সময় খেতে দেওয়ার ডিউটিটা তো পালন করতে হবে আমায়। দয়া করে কিছু খাবে চলো। আমার খিদে নেই। খিদে নেই? ও, পিসি বুঝি ঘরে কড়াপাকের সন্দেশের বাক্স বসিয়ে রেখেছিল ভাইজির জন্যে? শম্পা একটু তীক্ষ্ণ হাসি হেসে বলে, না, কড়াপাকটা পিসির ভাজেরই এক চেটে। ও বটে, বড্ড তোর কথা হয়েছে। কবে যে তোকে ভিন্ন গোত্র করে দিয়ে হাড় জুড়ব। শম্পা আর একটু হেসে বলে, ওটার জন্যে তুমি আর মাথা ঘামিও না মা, ওই গোত্র বদলের কাজটা আমি নিজেই করে নিতে পারবো। কি বললি? কি বললি শুনি? যা বলেছি তা একেবারেই বুঝেছ মা, আবার কেন শুনে রাগ বাড়াবে? বলে শম্পা একটা পাক খেয়ে ঘরে ঢুকে যায়। আর ঠিক সেই মুহূর্তে শম্পার বাবা প্রায় তার নিজের বাবার গলায় মেয়েকে বলে ওঠেন, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। বাপের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল শম্পা। শম্পার বাবার বোনের মতো ভীরু ভঙ্গিতে নয়, দাঁড়ালো নিজের ভঙ্গিতেই। যে ভঙ্গিতে ভীরুতা তো নয়ই, বরং আছে কিঞ্চিত অসহিষ্ণুতা, যেন ট্রেনের টিকিট কাটা আছে, যাবার সময় পার হয়ে যাচ্ছে, অতএব যা বলবে চটপট বলে নাও বাপু। বাবা এই অসহনীয় ভঙ্গিটাকেও প্রায় সহ্য করে নিয়ে পাথুরে গলায় বলেন, ছেলেবেলা থেকেই তোমায় বারবার বলতে হয়েছে, তবু কোনো মতেই তোমায় বাধ্য বিনীত সভ্যতা জ্ঞান সম্পন্ন করে তোলা সম্ভব হয়নি। তুমি যে একটা ভদ্র বাড়ির মেয়ে সেটা যেন খেয়ালই রাখো না, কিন্তু মনে হচ্ছে সেটা এবার আমাকেই খেয়াল রাখতে হবে। তোমার নামে অনেক কিছু রিপোর্ট পাচ্ছি কিছুদিন থেকে। এবং কথার মাঝখানে বাবাকে তাজ্জব করে দিয়ে শম্পা টুক করে একটু হেসে ফেলে বলে, রিপোর্টারটি অবশ্যই আমাদের মা জননী। থামো, বাচালতা রাখো। বাবা তার সেই নিজের ভুলে যাওয়া বাবার মতোই গর্জে ওঠেন, আমি জানতে চাই সত্যবান দাসকে। সত্যবান দাস? শম্পা আকাশ থেকে পড়ে। সত্যবান দাসকে তা আমি কি করে জানব? তুমি কি করে জানবে? ও, একটা গুণ ছিল না জানতাম, সেটাও হয়েছে তাহলে? মিথ্যে কথা বলতে শিখেছ? হবেই তো, যেমন সব বন্ধু বান্ধব জুটেছে, কলের মজুর, কারখানার কুলি। কারখানার কুলি? শম্পার মুখে হঠাৎ এক চিলতে বিদ্যুৎ খেলে যায়। জাম্বোর নাম যে আবার সত্যবান, তা তো ছাই মনেই থাকে না। মুখটা অন্যদিকে ফিরিয়ে হাসি লুকিয়ে বলে শম্পা, মিথ্যে কথা বলবার কিছু দরকার নেই, শুধু চট করে মনে পড়ছিল না, ডাকনামটাই মনে থাকে। ও। শম্পার বাবা ফেটে পড়বার অবস্থাকেও আয়ত্ত এনে বলেন, ডাকনামে ডাকা টাকা চলছে তাহলে? কিন্তু আমি জানতে চাই, কোন সাহসে তুমি একটা ছোট লোকের সঙ্গে মেশো? শম্পা ফেরানো ঘাড় এদিকে ফিরিয়ে স্থির গলায় বলে, ছোট কাজ করলেই কেউ ছোট হয়ে যায় না বাবা। থাক থাক, ওসব পচা পুরনো বুলি ঢের শুনেছি। আমি চাই না যে আমার মেয়ে একটা ইতরের সঙ্গে মেশে। শম্পার সমস্ত চাপল্যের ভঙ্গি হঠাৎ একটা কঠিন রেখায় সীমায়িত হয়ে যায়। শম্পা তার বাবার চোখের দিকে সোজা তাকিয়ে বলে, তোমার চাওয়ার আর আমার চাওয়ার মধ্যে যদি মিল না থাকে বাবা? যদি মিল না থাকে? শম্পার বাবা এই দুঃসাহসের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত ফেটেই পড়েন, বলে ওঠেন, তাহলে তোমার আর এই বাড়িতে জায়গা হবে না। আচ্ছা, জানা রইল। শম্পা এবার আগের সেই অসহিষ্ণু ভঙ্গিতে আবার ফিরে আসে। আর কিছু বলবে? আমার একটু কাজ ছিল, বেরোতে হবে। বেরোতে হবে? শম্পার বাবা ভুলে যান তিনি তার বাবার কালে আবদ্ধ নেই। শম্পার বাবার মনে পড়ে না
এখন আর 4 টাকা মনের চাল খান না তিনি, খান না 8 আনা সেরের রুই মাছ। শম্পার বাবা তীব্র কণ্ঠে বলে ওঠেন, 1 পা বেরোনো হবে না তোমার, কলেজ ভিন্ন আর কোথাও যাবে না। হঠাৎ বাবাকে থ করে দিয়ে ঝরঝরিয়ে হেসে ওঠে শম্পা। হাসতে হাসতে বলে, তুমি ঠিক যেন সেই সেকালের রাজরাজরাদের মতো কথা বললে বাবা, যারা আজ যাকে কেটে রক্তদর্শন করতেন কাল আবার তাকে ডেকে আনতে বলতেন। এইমাত্র তো হুকুম হয়ে গেল এ বাড়িতে জায়গা হবে না, আবার এক্ষুনি হুকুম হচ্ছে বাড়ি থেকে বেরোনো হবে না। অদ্ভুত। হঠাৎ কি হয়ে যায়, শম্পার বাবা কাণ্ডজ্ঞান শূন্যভাবে মেয়ের সেই চুড়ো করে বাঁধা খোঁপাটা ধরে সজোরে নাড়া দিয়ে বলে ওঠেন, আবার বড় বড় কথা, আসপদ্দার শেষ নেই তোমার। তোমাকে আমি চাবি বন্ধ করে রেখে দেব, জানো পাজি মেয়ে। শম্পা নিতান্ত শান্তভাবে খোঁপা থেকে ঝরে পড়া পিনগুলো গোছাতে গোছাতে বলে, পারবে না, খামোকা আমার কষ্ট করে বাঁধা খোঁপাটাই নষ্ট করে দিলে। যাকগে, মরুকগে, যাচ্ছি তাহলে। বলে দিব্যি চটিটা পায়ে গলিয়ে টানতে টানতে বাবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবার মুখ দিয়ে আর একটি কথাও বেরোয় না। হঠাৎ ওই চুলটা ধরার সঙ্গে সঙ্গে কি নিজের ভুলটা চোখে পড়ল তার। মনে পড়ে গেল নিরুপায়তার পাত্র বদল হয়েছে। তাই ওই চলে যাওয়ার দিকে স্তব্ধ বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকেন। নাকি অধস্তনের ঔদ্ধত্য শক্তিহীন করে দিল তাকে। হতে পারে 4 টাকা মনের চালের ভাতে যাদের হাড়ের বনেদ, তাদের চিত্তজগৎ থেকে কিছুতেই ওই ঊর্ধ্বতন অধস্তন প্রভু ভৃত্য গুরুজন লঘুজন ইত্যাদি বিপরীতার্থক শব্দগুলো পুরনো অর্থ হারিয়ে বিপরীত অর্থবাহী হয়ে উঠতে চাইছে না। তাই না তাদের প্রতি পদে এত ভুল, যে ভুলের ফলে ক্রমাগত শক্তিহীনই হয়ে পড়ছে তারা। অনিবার্যের বিরুদ্ধে লড়াই করতে গেলেই তো শক্তির বৃথা অপচয়। অনামিকা দেবী এসবের কিছুই জানতে পারেননি। অনামিকা দেবী 3 তলার ঘরে আপন পরিমণ্ডলে নিমগ্ন ছিলেন। ছোড়দার উচ্চ কণ্ঠস্বর যদিও বা একটু কানে এসে থাকে, সেটাকে গুরুত্ব দেননি। নানা কারণেই তো ওনার কণ্ঠস্বর মাঝে মাঝে উচ্চগ্রামে উঠে যায়। খবর নিতে গেলে দেখা যায় কারণটা নিতান্তই অকিঞ্চিতকর। অতএব স্বরটা কান থেকে মনে প্রবেশ করেনি। কিন্তু ঘটনাটাকে কি সত্যি একটা ভয়াবহ ঘটনা বলে মনে হয়েছিল শম্পার মা বাপের? ওরা শুধু মেয়ের দুঃসহ স্পর্ধা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তার মানে নিজের সন্তানকে আজ পর্যন্ত চেনেননি ওরা। কেই বা চেনে? কে পারে চিনতে? সব থেকে অপরিচিত যদি কেউ থাকে, সে হচ্ছে আপন সন্তান, যাকে নিশ্চিন্ত বিশ্বাসের মোড়ক দিয়ে মুড়ে রাখে মানুষ। কাজেই সামান্য ওই কথা কাটাকাটির সূত্রে কি ঘটে গেল অনুধাবন করতে পারলেন না শম্পার বাপমা। ওরা ঠিক করলেন মেয়ে এলে কথা বলবেন না, বাক্যালাপ বন্ধই করে ফেলবেন। অনামিকা দেবী লেখায় ইতি টেনে একটু টান টান হয়ে বসলেন। আর তখনই চোখে পড়ল টেবিলের পাশের টুলটার উপর আজকের ডাকের চিঠিপত্রগুলো পড়ে রয়েছে। বাচ্চা চাকরটা কখন যেন একবার ঢুকেছিল, রেখে গেছে। অনেকগুলো বইপত্রের উপর একখানা পরিচিত হাতের লেখা পোস্টকার্ড। পোস্টকার্ডখানার মাথার উপর তারিখের নিচে লেখা ঠিকানাটা দেখে চোখটা যেন জুড়িয়ে গেল। আগ্রহে তুলে নিলেন সেটা। তুলে নিয়ে দ্রুত চোখ বুলিয়ে ফেললেন। তারপর আবার ধীরে সুস্থে পড়তে লাগলেন। অথচ অনামিকা দেবীর নামাঙ্কিত ওই পোস্টকার্ডটাই তো মাত্র 2-3 ছত্র। অনেকদিন পরে কলকাতায় ফিরে তোমার কথাটাই সর্বাগ্রে মনে পড়ল, তাই একটা চিঠি পোস্ট করে দিচ্ছি। নিশ্চয়ই ভালো আছো, সনৎ কাকা। এই ধরন সনৎ কাকার চিঠির গতানুগতিক পদ্ধতিতে স্নেহ সম্বোধনান্তে শুরু করে আশীর্বাদান্তে ইতির পাট নেই সনৎ কাকার। বাহুল্য কথাও নয়, ঝরঝরে তরতরে প্রয়োজনীয় কয়েকটি লাইন। কখনো বা পোস্টকার্ডের পুরো দিকটা সাদাই পড়ে থাকে ও পিঠের অর্ধাংশে থাকে লাইন কাটা।
একদা অনামিকা দেবীর বাবা যখন বেঁচে ছিলেন, ওই চিঠির ব্যাখ্যা করে তীব্র আপত্তি তুলেছিলেন তিনি। এ আবার কিরকম চিঠি তোমার সনদ? একে কি চিঠি বলে? সনদ কাকা হেসে বলেছিলেন, চিঠি তো বলে না, বলে কার্ড, পোস্টকার্ড। তাতে কি হয়েছে? লিখছ যখন, সে চিঠিতে একটা যথাযোগ্য সম্পর্কের সম্বন্ধ থাকবে না, কুশল প্রশ্ন থাকবে না, নিজে কেমন আছো এই খবর থাকবে না, প্রণাম আশীর্বাদ থাকবে না, মাথার উপর একটা দেবদেবীর নাম থাকবে না? এ কেমন কথা? না না না, এ ঠিক নয়। এতে কুদৃষ্টান্ত স্থাপন করা হয়। তোমার দেখা দেখি অন্যেও এরকম ল্যাজা মোড়হীন চিঠি লিখতে শিখবে। শুনে কিন্তু সনদ কাকা কিছুমাত্র লজ্জিত না হয়ে বরং হেসেই উঠেছিলেন। বলেছিলেন, তার চিঠিটা তো আর টাটকা রুই মাছ নয় যে ল্যাজা মোড়ো বাদ গেলে লোকসান আছে। যথাযোগ্য সম্বোধন তো নামের মধ্যেই রয়েছে। তোমায় লিখলে লিখব প্রবোধদা, বোঝাই যাবে তুমি গুরুজন। বকুলকে লিখলে শুধু বকুলই লিখব, অতএব বুঝতে আটকাবে না লঘুজন। তা বলে একটা শ্রীচরণ কমলেশু কি কল্যাণীয়েশু লিখবে না? সেটা না লিখলে কি বোঝা যায় না? সনদ কাকা বোধ করি তার প্রবোধদার এই তুচ্ছ কারণে উত্তেজিত হওয়াটা দেখে আমোদ পেয়েছিলেন। তাই হেসে হেসে বলে চলেছিলেন, ঘটা না করে বললেও বোঝা যায় ছোটদের আমরা সর্বদাই কল্যাণ কামনা করি, আশীর্বাদ করি, এবং বড়দেরও ভক্তি টক্তি প্রণাম টনাম করে থাকি। কুশল প্রশ্ন তো থাকেই, নিশ্চয়ই ভালো আছো, এটাই তো কুশল প্রশ্ন, অথবা কুশল প্রার্থনা। নিশ্চয়ই ভালো আছো একটা কথা নাকি? মানে আছে এর? সনদ কাকার প্রবোধদা চোটে লাল হয়ে গিয়েছিলেন। সব সময় মানুষ নিশ্চয়ই ভালো থাকে? এই যে আমি কদিন ভালো থাকি? আমাদের সকলের ইচ্ছের জোরে ভালো থাকবে সেটাই প্রার্থনা। বাজে কথা রাখো। এইসব হচ্ছে তোমাদের এই যুগের ফাঁকিবাজি। নিজে কেমন আছো এটুকু লিখতেও আলস্যি। সনদ কাকাকে তার প্রবোধদা এই যুগের বলে চিহ্নিত করতেন। সেটা যেন কতদিন হয়ে গেল। সনদ কাকার বয়সটাই বা কোথায় গিয়ে পৌঁছল, অথচ তার প্রবোধদার অর্ধ শতাব্দী পার হয়ে যাওয়া মেয়েটাও বলে সনদ কাকাকে আমি বলি আধুনিক। তার মানে সনদ কাকা হচ্ছেন সেই দলের যারা চির আধুনিক। সেই আধুনিক সনদ কাকা আজও তেমনি চিঠি লিখেছেন, যাতে ল্যাজা মুড়ো নেই, আপন কুশল বার্তাও নেই। যেটাকে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ওটাকে কিছুতেই আলস্য বলতে দিতে রাজি হব না আমি। আমার ভালো থাকা মন্দ থাকার খবর আমি যেচে যেচে দিতে যাব কেন? কার কাছে সেটা দরকারি আমি জানি। যার দরকার সে নিজে জানতে চেয়ে চিঠি লিখবে। পোস্টকার্ডের দাম ওই 2 লাইনেই উসুল হয় বাবা। পারুল এইরকম চিঠি লেখে, হয়তো ওই কুদৃষ্টান্তের ফসল। খামের চিঠিতে অবশ্য ব্যতিক্রম ঘটে সনদ কাকার। সেটার দাম শুধু উসুল করেই ছাড়েন না তিনি, উসুলের ওপর বাড়তি মাসুল চাপিয়ে তবে ছাড়েন অনেক সময়ই। আর সেটারও ওই ল্যাজা মুড়ো থাকে না বলেই অনেক সময় পত্র না বলে প্রবন্ধও বলা চলে। হয়তো কোনো একটা বিশেষ প্রসঙ্গ নিয়েই তার শুরু এবং শেষ। তেমনি একখানা চিঠি দিল্লিতে ভাইপোর কাছে গিয়ে মাত্র একবারই লিখেছিলেন সনদ কাকা, দিল্লির সমাজ নিয়ে যার শুরু এবং সারা। তবে এও লিখেছিলেন, এটা হচ্ছে প্রথম ছাপ, অর্থাৎ বিশুদ্ধ বাংলায় ফার্স্ট ইমপ্রেশন। দেখি এখানে থাকতে থাকতে এদের মর্মের গভীরে প্রবেশ করতে পারি কিনা এবং ছাপ বদলায় কিনা। কিন্তু সে চিঠি আর আসেনি তার। দিল্লির সমাজের মর্মমূলে প্রবেশ করাটাই কি হয়নি তার এখনো? নাকি সেই প্রবেশের ছাপটা প্রকাশ করতে বসার উৎসাহই আর পাননি? কিন্তু অনামিকায় কি খোঁজ করেছিলেন কি ধরনের ছাপ পড়ল আপনার সনদ কাকা? আর জানিয়েছিলেন কি, আপনি কেমন যাচ্ছেন সেটা জানা আমার জন্য খুব দরকারি? না, হয়ে ওঠেনি। ভাইপোর কাছেই শেষ জীবনটা থাকতে হবে এই অনিবার্যকে মেনে নিয়েই থাকতে গিয়েছিলেন সনদ কাকা। কারণ লোকজন চড়িয়ে একা সংসার করার মতো বয়স যে আর নেই, অথবা থাকবে না, এটা উপলব্ধি করে ফেলেছিলেন। আর তা না পারলে
শেষ গতি তো ওই ভাইপো আর ভাইপো বউ। নিজের স্ত্রীটি এমন অতীতকালে তাকে ছেড়ে চলে গেছেন যে এখন আর বোধ করি মনেও পড়ে না একদা তিনি ছিলেন। একালের পরিচিত সমাজ অনেকেই সনত ব্যানার্জিকে চিরকুমার বলেই জানে। অনামিকা ওর স্ত্রীকে একবার মাত্র দেখেছিলেন। স্ত্রীকে নিয়ে কোথায় যেন বেড়াতে যাবার পথে একবার প্রবোদ্দার বাড়িতে নেমেছিলেন তিনি। প্রেম ঘটিত বিবাহ বলে বৌভাতের ভোজ টোজ তো হয়নি, তাই বিয়ের সময় কেউ বউ দেখেনি। অনামিকার মনে আছে ওরা চলে গেলে প্রবোধচন্দ্র বলেছিলেন, এই বউ, ওই রোগাপটকা কেলে কি দেখে মজলেন আমাদের সনদবাবু, তাই বাণুজ্য হয়ে ঘোষালের ঘরে মাথা মুড়তে গেলেন। ছ্যাঁ, যাক, সেই অতীত ইতিহাস নিয়ে আর কেউ চিন্তা করে না। ধরেই নিয়েছে সবাই লোকটা এতদিন স্বাধীনভাবে একা থাকলেও এবার ওকে পরাধীন হতে হবে। আর সেই সূত্রে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, এক কথায় ভারতবর্ষের যে কোনো প্রদেশেই হোক শেষ জীবনটা কাটাতে হবে। অতএব বহুদিনই সনত কাকা বাংলাদেশ ছাড়া। এতদিন পরে যে হঠাৎ এলেন, সে কি বিশেষ কোনো প্রয়োজনীয় চিকিৎসার জন্যে? না, সনত কাকার সেই ভাইপোটি বদলি হয়ে আবার বাংলাদেশের কোনো চেয়ারে অধিষ্ঠিত হতে এলেন, তার সঙ্গে লটবহরের মতো সনত কাকাও। অনামিকাকে উনি এই ইঙ্গিতের কণামাত্রও দেননি যে তুমি এসো অথবা তোমায় দেখতে ইচ্ছা করছে। তবু অভিমানের কোনো প্রশ্ন নেই। এসো শব্দটি ব্যবহার না করলেও অনামিকা দেবী যে সেখানে সর্বদাই স্বাগত, একথা অনামিকা যতটা জানেন ততটা বোধ করি সনত ব্যানার্জি নিজেও জানেন না। ওই চিঠিটাই তো এসো। সেই একটি অনুক্ত এসো শব্দটি অনামিকাকে টেনে বার করল ঘর থেকে। বেরোবার সময় আশা অথবা আশঙ্কা করেছিলেন দুষ্টু মেয়েটা কোন ফাঁক থেকে এসে জেরা করতে শুরু করবে। এ কি, শ্রীমতী লেখিকা দেবী, নিজে নিজে ট্যাক্সি ডেকে বেরোনো হচ্ছে যে? রথ আসেনি তোমার পুষ্পমাল্যে ভূষিত করে সভার শোভাবর্ধন করতে বসিয়ে রাখবার জন্যে? না, মেয়েটাকে ধারে কাছে কোথাও দেখতে পেলেন না। নির্ঘাত সেই কারখানার কুলিটার সঙ্গে কোথাও ঘুরছে, নচেত আর কোথায়। আজ তো কলেজের ছুটি। বাড়ি জানা ছিল, তবু খুঁজে বার করতে কিছু দেরি হয়ে গেল। রাস্তার চেহারাটা একেবারে বদলে গেছে। অনেক দিন যে আসা হয়নি সেটা এবার ধরা পড়ল ওই চেহারাটা দেখে। মাঝারি একটা গলির মধ্যে পৈতৃক বাড়ি সনত কাকাদের। সেই গলির মোড়ে অনেকখানিটা জমি পড়েছিল বহুকাল যাবৎ। সেটা ছিল পাড়ার বালকবৃন্দের খেলার মাঠ এবং পাড়ার ঝিয়েদের ডাস্টবিন। কষ্ট করে আর কেউ ছাইপাশ জঞ্জালগুলোকে নিয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে কর্পোরেশনের ডাস্টবিনে ফেলতে যেত না, ওই মাঠেই ফেলত। তাতে যে ছেলেদের খেলার আমোদ কিছুমাত্র ব্যাহত হতো এমন নয়। শুধু খেলার শেষে বাড়ি ফেরার পর মা ঠাকুমার জামাকাপড় ছাড়, পা ধুয়ে ফেল ইত্যাদি চিৎকারে তাদের শান্তিটা কিঞ্চিত বিঘ্নিত করত। অনেকদিন পরে এসে দেখলেন অনামিকা দেবী সেই মাঠটায় বিরাট কলেবর একটা ম্যানশন উঠেছে, যাতে অজস্র খোপ। সেই খোপে খোপে কে জানে কত পরিবার এসে বাসা বেঁধেছে। কে জানে এর মধ্যে থেকেই তারা জীবনের মানে খুঁজে পাচ্ছে কিনা। তবে আপাতত চেনা বাড়িটাও খুঁজে পেতে দেরি হল ওই বহু খোপ বিশিষ্ট আকাশ ছোঁয়া বাড়িটার জন্যে। তারপর ঢুকে পড়লেন। হইচই করে উঠলেন না সনত কাকা। খুব শান্ত সহৃদয় হাস্যে বললেন, আয়, তোর অপেক্ষাই করছিলাম। প্রণাম করে বসে পড়ে ছেলে মানুষের মতো বলে উঠলেন অনামিকা দেবী, অপেক্ষা করছিলেন মানে? আসতে বলেছিলেন নাকি আমায়? বলিনি। সে কি রে, না বললে এলি কেন? হাসলেন সনত কাকা। লজ্জিত হলেন অনামিকা দেবী, বললেন, তারপর আছেন কেমন বলুন? খুব ভালো, খাচ্ছি দাচ্ছি, বাড়ি বসে আছি, খাটতে টাটতে হচ্ছে না। এর থেকে আরামদায়ক অবস্থা আর কি হতে পারে? অনামিকা অবশ্য এই আরামদায়ক অবস্থার খবরে বিশেষ উৎসাহিত হলেন না, বরং ঈষৎ শঙ্কিত গলায় বললেন,
কেন বসে আছেন কেন? বেরোন না? বেরোবো কেন? সনৎ কাকা দরাজ গলায় হেসে উঠলেন। চলৎশক্তি জন্মাবার জন্য যদি 1 বছর লেগে থাকে, সেটা বাদ দিয়েই ধরছি ৭৯ বছর কাল ধরে তো হাঁটলাম, বেরোলাম, বেড়ালাম। বাকি দিনগুলো ঘরে বসে থাকাই বা মন্দ কি? ওটা তো বাজে কথা। অনামিকা আরও শঙ্কিত গলায় বলেন, আসল কথাটা বলুন তো, শরীর ভালো নেই? এই দেখো, শরীর ভালো নেই মানে? ভালো না থাকলেই হলো? তবে তবে বাড়িতে বসে থাকবেন কেন? বাহ, বললাম তো, জীবনের প্রত্যেকটি স্টেজই চেখে চেখে উপভোগ করা দরকার নয়? নীরুকে বললাম, দেখ নীরু, এই হৃদযন্ত্রটা তো বহুকাল যাবৎ খেটে মরছে। এবার যদি ছুটি চায় তো চাক না, ছুটি নিতে দে। তা শুনতে রাজি নয়। ধরে নিয়ে এলো এক ব্যাটা ডাক্তারকে। মোটা ফি, সে তার পাণ্ডিত্য না দেখিয়ে ছাড়বে কেন? ব্যাস, হুকুম হয়ে গেল, নট নড়নচড়ন, নট কিচ্ছু। অতএব স্রেফ গাব্বুপিল হয়ে বসে আছি। অনামিকা বুঝে নিলেন ব্যাপারটা, আসতে বললেন, কতদিন হয়েছে এরকম? আরে বাবা, হয়নি তো কিছুই। তবে কি করে দিনের হিসেব দেব? তবে তো কবে থেকে চুল পাকলো, কবে থেকে দাঁত নড়ল, এসব হিসেবও চেয়ে বসতে পারিস। একটা যন্ত্র বহুদিন খাটছে, একদিন তো সেটা বিকল হবেই। তাকে ঘষে মজে আবার চাকায় জুড়ে দেবার চেষ্টা কি ঠিক? কিন্তু কি আর করা, কর্তার ইচ্ছায় কর্ম। আপাতত যখন নীরুবাবুই কর্তা, তার ইচ্ছাই বলবৎ থাকুক। নীরুদা বুঝি আবার কলকাতায় বদলি হয়ে এলেন? বদলি? আরে না না, ও তো রিটায়ার করে দেশে এসে বসল। রিটায়ার করে? অনামিকা অবাক হয়ে বলেন, এক্ষুনি? এক্ষুনি কি রে? সরকারি হিসেব কি ভুল হয়? যথাযথ সময়ই হয়েছে। আমরাই শুধু মনে রাখতে ভুলে যাই, দিন এগিয়ে চলেছে। তাহলে এখন এখানেই, মানে কলকাতাতেই থাকবেন? তাছাড়া। সনৎ কাকা আবার হাসেন। নীরুর সংসারের আবোল তাবোল আসবাবপত্রগুলোর সঙ্গে এই একটা অবান্তর বস্তু থাকবে যতদিন না। হেসে থেমে গেলেন। কলকাতায় এসে আর কোনো ডাক্তার দেখানো হয়েছে? দেখ বকুল, যে রেটে কেবলই মনে করিয়ে দিতে চেষ্টা করছিস কাকা তুমি বুড়ো হয়েছ, রুগী হয়ে বসে আছো, তাতে তোকে আর নীরুকে তফাত করা শক্ত হচ্ছে। ও প্রসঙ্গ জবনিকাপাত কর, তোর কথা বল। খুব তো লিখছিস টিকছিস, দিল্লিতেও নাম ডাক, নতুন কি লিখছিস বল। নতুন কি লিখছি? কিছু না। কিছু না? সে কি রে, এই যে শুনি এবেলা ওবেলা বই বেরোচ্ছে তোর। খবর তো যত হাঁটে তত বাড়ে। 900 মাইল ছাড়িয়ে গিয়ে পৌঁছেছে তো খবরটা। তার মানে তুই বলছিস খবরটা আসলে খবরই নয়, স্রেফ বাজে গুজব? লিখছিস টিকছিস না? লিখছি না তা বলতে পারি না, বললে বাজে কথা হবে। তবে নতুন কিছু আর লিখছি কই। কেন রে? সনৎ কাকা একটু চাঙ্গা হয়ে উঠে বসে বলেন, সমাজ সংসারে এত নতুন ঘটনা ঘটছে রোজ রোজ, মুহূর্তে মুহূর্তে সমাজের চেহারা পাল্টাচ্ছে, তবু নতুন কথা লিখতে পারছিস না? অনামিকা হঠাৎ যেন অন্যমনস্ক হয়ে যান, যেন নিজের সঙ্গে কথা বলেন। হয়তো ওই জন্যই পারছি না। রোজ রোজ যে নতুন নতুন ঘটনা ঘটছে তার হিসেব রাখতে পারছি না। মুহূর্তগুলোকে ধরে ফেলতে পারছি না। হারিয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে তারা। ধরতে চেষ্টা করতে হবে, জোর দিয়ে যেন নির্দেশ দিলেন সনৎ কাকা। চেষ্টা করছি, হচ্ছে না। ওই মুহূর্তগুলো তো স্থায়ী কিছু দিয়ে যাচ্ছে না। ওরা শুধু সাবানের ফেনার মতো রঙিন বুদবুদ কেটে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আর একদিকে একটু যেন ভাবলেন অনামিকা দেবী, আর একদিকে কোথায় যেন চলছে ভয়ানক একটা ভাঙনের কাজ। তার থেকে ছিটকে আসা খোয়া পাথরের টুকরো, উড়ে আসা ধুলো গায়ে চোখে এসে লাগছে। কিন্তু সেই ভয়ানককেই বা ধরে নেব কি করে?
তার সঙ্গে তো আমার প্রত্যক্ষের যোগাযোগ নেই, যোগ নেই নিকট অভিজ্ঞতায়। আধুনিক, না আধুনিক বলবো না, বলবো বর্তমান সমাজকে তবে আমি কলমের মধ্যে ভরে নেব কি করে? শুনতে পাই অবিশ্বাস্য রকমের সব নাম না জানা ভয়ানক প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে ঘরের মধ্যে এসে ঢুকে পড়ছে, ঘরের লোকের সঙ্গে মিশে যাচ্ছে, এবং সেই প্রাণীরা তাদের নখ দাঁত শিং লুকোবারও চেষ্টা করছে না, বরং ওইগুলোই গৌরবের বস্তু ভেবে সমাজে দেখিয়ে বেড়াচ্ছে। আর ঘরের লোকেরাও তাই দেখে উঠে পড়ে লাগছে নখ দাঁত শিং গজাবার কাজে। কিন্তু এ সমস্তই তো আমার শোনা কথা। শোনা কথা নিয়ে লিখতে চেষ্টা করা তো হাস্যকর কাকা। অথচ এও শুনতে পাই ওদের কাছেই নাকি সাহিত্যের নতুন খোরাক, ওদের কাছেই সাহিত্যের নতুন কথা। সনৎ কাকা আসতে বলেন, বঙ্গভূমি সম্পর্কে একটা মোহ ছিল, সেটা তাহলে আর রাখব না বলছিস? অমন জোরালো একটা রায় দিয়ে বসবো এমন সাহস নেই কাকা। আমি তো নিজেই জানি না মোহটা একেবারে মুছে ফেলে দেবার মতো দুঃসময় সত্যি এসেছে কিনা। তবে মাঝে মাঝে ভাবি, এটাই কি চেয়েছিলাম আমরা? এটাই কি আমাদের দীর্ঘদিনের তপস্যার পুরস্কার? বহু দুঃখ বহু ক্লেশ হয়ে এই দেবতাকেই জাগালাম আমরা আমাদের ধ্যানের মন্ত্রে। তা যদি হয় তো সেটা সেই মন্ত্রেরই ত্রুটি। তবে সেই কথাই বল জোর গলায়। তোরা সাহিত্যিকরা, কবিরা, শিল্পীরা তোরাই তো বলবি, মানে তোরা বললেই লোকের কানে পৌঁছবে। আমাদের মতো ফালতু লোকেরা একযোগে তার স্বরে চেঁচালেও কিচ্ছু হবে না। অনামিকা হেসে ফেলেন। ওই ৮০ বছরের বৃদ্ধের একটা নেহাত ছেলে মানুষই ভঙ্গি দেখে ভারী কৌতুক অনুভব করেন অনামিকা। হেসে বলেন, কারুর বলাতেই কিচ্ছু হবে না। সমাজের একটা নিজস্ব গতি আছে, যে গতিটা যাকে বলে দুরন্ত, দুর্বার, দুর্জয়, এবং তার নিজেরও জানা নেই গতির ছকটা কি। যত দিন যাচ্ছে ততই অনুভব করছি কাকা, গোটা তিনেক জিনিসকে অন্তত পরিকল্পনা করে গড়ে তোলা যায় না। সমাজ, সাহিত্য আর জীবন এই সেরেছে। মেয়েটা বলে কি? সনৎ কাকা একটি বিস্ময় আতঙ্কের ভঙ্গি করেন। বলিস কি রে? দুটো না হয় না পারা গেল, কিন্তু বাকিটা? সাহিত্য কি পরিকল্পনা মতো গড়ে তোলা যায় না? সে তো নিজের হাতে। আগে তাই ভাবতাম। অনামিকা আবার যেন অন্যমনা হয়ে যান। আগে তাই ধারণাই ছিল। ভাবতাম কলমটা তো লেখকের নিজের আয়ত্তে। কিন্তু ক্রমশই মনে হচ্ছে হয়তোটা ঠিক নয়। কোথাও কোনোখানে কারো একটা গভীর অভিপ্রায় আছে, সেই অভিপ্রায় অনুসারেই যাওয়া হবার হচ্ছে। সর্বনাশ, তুই যে তত্ত্বকথায় চলে যাচ্ছিস, অর্থাৎ সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মাঝে মাঝে তাই মনে হয়। অনামিকা মৃদুস্বরে বলে চলেন, ইচ্ছাময়ী কি অনিবার্য যে নামই দেওয়া হোক, অদৃশ্য একটা শক্তিকে কি আপনি অস্বীকার করতে পারেন কাকা? কবিত্ব করে বললে জীবন দেবতা। কবির কথাতেও এই কথা বলা হয়েছে, একই কৌতুক নিত্য নতুন ওগো কৌতুকময়ী, আমি যাহা চাই বলিবারে তাহা বলিতে দিতেছ কই। সনৎ কাকা মৃদু হেসে যোগ দেন, অন্তর মাঝে বসি অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা নিয়ে কি যে কথা কহ। এই তাহলে তোর বক্তব্য? সব সময় না হলেও অনেক সময়ই। অন্তর্দেবতাই বলুন আর অনিবার্যই বলুন, একটা কিছু ঘটনা আছে। সে কোন ফাঁকে লেখকের কলমটাকে নিজের পকেটে পুরে ফেলে। সেই জন্যই বলছিলাম, সাহিত্যের নিজের একটা গতি আছে। সভা ডেকে আইন করে অথবা নির্দিষ্ট কোনো ছক কেটে দিয়ে তাকে বিশেষ একটা গতিতে নিয়ন্ত্রিত করা যায় না। আমার তো অন্তত তাই মনে হয়। তার মানে তোর মতে যে যা লিখছে সবই ওই অদৃশ্য শক্তির ক্রীড়ানক হয়ে? কে কি করে জানি না কাকা,
তবে আমি অনেক সময় অনুভব করি এটা। সনৎ কাকা মৃদু হাসেন। শুনতে পাই আরও একটা জোরালো শক্তি নাকি তোদের আজকালের সাহিত্যের নিয়ন্ত্রক, তার শক্তির প্রভাবেই নাকি লেখকের কলম। অনামিকা হেসে ফেলেন। শুনতে তো কিছু বাকি নেই দেখছি আপনার, কিন্তু যত দোষ নন্দ ঘোষ বললে চলবে কেন? এ ধাঁধা তো চিরকালের। পৃথিবীটা কার বশ? আহা, সে ধাঁধার উত্তর তো সকলেরই জানা, কিন্তু আমরা চাই কবি, সাহিত্যিক, শিল্পী এরা সে পৃথিবীর বাইরের হবেন। অন্তত সেটাই আমাদের ধারণার মধ্যে আছে। তেমন হলে তো উত্তম, কিন্তু তেমন ধারণার কি সত্যি কোনো কারণ আছে কাকা? সেকালেও মহামহাকবিরা রাজসভার সভাকবি হতে পেলে কৃতার্থ হতেন, সেটাই তাদের পরম পাওয়ার মাপকাঠি ছিল। আর সেটা আশ্চর্যেরও নয়। পৃথিবীটা যেহেতু টাকার বশ, সেহেতুই সব কিছুর মূল্য নির্ধারণ তো হয় ওই টাকার অঙ্ক দিয়েই। নিজের প্রতি আস্থা আসারও তো ওইটাই মানদণ্ড। তার উপর আবার সাহিত্য জিনিসটা আজকাল ধান, চাল, তুলো, তিসির মতো ব্যবসার একটা বিশেষ উপকরণ হয়ে উঠেছে। অতএব লেখকরাও যে টাকার অঙ্ক দিয়ে নিজের মূল্য নিরূপণ করতে অভ্যস্ত হবেন, এ আর বিচিত্র কি? যে লেখা বেশি টাকা আনবে সেই রকম লেখাকেই কলমে আনবার চেষ্টা করাটাও অতি স্বাভাবিক। সনৎ কাকা ঈষৎ উত্তেজিত গলায় বলেন, তার মানে তুইও ওই টাকার জন্য লেখাটাকে সমর্থন করিস? অনামিকা হেসে ফেলে বলেন, সমর্থনের কথা নয় কাকা, সমর্থনের কোনো প্রশ্নই নেই। আমি সেই অনিবার্যের কথাই বলছি। আমার ধারণায় এইটা হলে ওইটা হবেই। আপনি অবশ্যই জানেন আজ এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, সমাজের প্রতিটি স্তরের লোক, অর্থাৎ প্রতিটি সুযোগ সন্ধানী লেখকের কলম ভাঙিয়ে খাচ্ছে। লেখকের কলমই তো বিজ্ঞাপনের বাহন। কাগজের সম্পাদকেরা এখন আর লেখক তৈরি করে তোলার দায়িত্বর ধার ধারেন না। ধার ধারেন শুধু সেই সব লেখকের যার লেখা থাকলে পত্রিকায় বিজ্ঞাপন আসবে। অতএব প্রতিষ্ঠিত লেখকরা ক্রমশই তাদের ওই বিজ্ঞাপন সংগ্রহের কল হয়ে উঠছেন। আর তার অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে নতুনেরা ওই দরবারে ঢুকবার পথ না পেয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করতে উৎকট রঙের উদ্ভট পোশাক গায়ে চাপিয়ে দরবারের দরজায় দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে টিন পেটোচ্ছে। জানে এতে লোক জুটবেই। দরবারে ঢুকে পড়তে পারলে তখন দেখানো যাবে প্রতিভা। অবস্থাটা তো বেশ মনোরম লাগছে রে। কিচ্ছু কিন্তু বাড়িয়ে বলছি না কাকা। নতুন লেখকদের অনেক সংগ্রাম করে তবে প্রতিষ্ঠিত হতে হয়। অনেক নতুন ভঙ্গি, নতুন চমক লাগাতে না পারলে উপায় নেই। আর তারই অনিবার্য প্রতিক্রিয়াতে একবার প্রতিষ্ঠিত হয়ে বসতে পেলে আর কেউ খাটতে চায় না। আর নতুন কথা দেবার চিন্তা থাকে না কি বলবার জন্য এসেছিলাম। ওই টিন পেটানোই যখন সহজ কার্য করি, আর হাঙ্গামায় কাজ কি? তাছাড়া ওই জিনিসটার উপর বিশেষ একটা আস্থাও থাকে। দেখেছে যখন ওইটাই দরবারের দরজা খোলার চাবি। আসল কথা কি জানেন কাকা? মননশীলতায় স্থির হতে পারার অবকাশও কেউ দিচ্ছে না শিল্পী সাহিত্যিককে, নির্জন থাকতে দিচ্ছে না। তার সেই স্থিরতার স্বপ্নের মধ্যে ঢুকে পড়ে ভিড় বাড়াচ্ছে। সনৎ কাকা হেসে বলেন, তাতে আর আক্ষেপের কি? তোর মতে তো এই সবই অনিবার্যের হাতের পুতুল। সেটাও ভুল নয়। তাছাড়া মুশকিল কি, ওই টিন পেটানোদের কাছে লোকের টিন পেটানোই চাইবে। যেমন কৌতুক অভিনেতার কাছে কৌতুক অভিনয় ছাড়া আর কিছু নয়। জীবনে একবার যে ভাঁড়ামি করে মরেছে, জীবনে কখনো আর তার সিরিয়াস নায়ক হবার উপায় নেই। দেখছি তো তোদের সাহিত্য ক্ষেত্রটাও দস্তুর মতো গোলমেলে। দারুণ গোলমেলে কাকা। নিভৃত চিন্তায় নিমগ্ন হবার গভীর আনন্দ থেকে বঞ্চিত হয়ে উদ্ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে সবাই। তোরও তাই অবস্থা নাকি? সনৎ কাকা একটু কৌতুকের হাসি হাসেন। আমার কথা বাদ দিন। লিখলেই সাহিত্যিক হয় না। নিজেকে অন্তত আমি সাহিত্যিক শব্দটার অধিকারী ভাবিও না।
লেখার অধিকার আছে কিনা এই কথা না ভেবে চিন্তেই একদা লিখতে শুরু করেছিলাম। এখন দেখি পাঠকেরাই অথবা সম্পাদকেরাই লেখাচ্ছেন। এর বেশি কিছু নয়। তবে ইচ্ছে করে নতুন কিছু লিখি, বিশেষ কিছু লিখি। তা সেই বিশেষের ক্ষমতা থাকলে তো। সত্যি বলবো কাকা, এই যুগকে আমি চিনি না। চেনবার চেষ্টা করব এমন পরিবেশও নেই। এই যুগ সম্পর্কে যেসব ভয়াবহ চিত্র শুনি অথবা পড়ি, সেটা বিশ্বাস করতে পেরে উঠি না। কিন্তু সনৎ কাকা আসতে বলেন, অনেক ক্ষেত্রেই তো বাস্তব বস্তুটা কল্পনার থেকেও অবিশ্বাস্য। হয়তো তাই। আবার যেন কেমন অন্যমনা হয়ে যান অনামিকা। তার সত্য সাক্ষী পুলিশের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট। কিন্তু সাহিত্যিকও কি সেই সত্যেরই সাক্ষী হবে? সাহিত্যিকও কি এই সত্য উদ্ঘাটনের কাজে কলম ধরবে? জানোয়ারের সঙ্গে মানুষের তফাৎ শুধু বাইরের চেহারাটায়, অন্য কোনো তফাৎ আছে কি না সে সন্ধান না করেই হেসে উঠে বলবে, আরে বাবা থাক, তফাৎ থাকবে কেন? এখানেও রক্তমাংস, ওখানেও রক্তমাংস। রক্তমাংস ব্যতীত আর কোথায় কি? এই প্রশ্নটাই আজ খুব প্রবল হয়েছে, তাই না রে? খুব। হয়তো অনবরত ওইটা শুনতে শুনতে ওটাই বিশ্বাসের বস্তু হয়ে দাঁড়াবে। সনক কাকা দৃঢ়স্বরে বললেন, হুম, লোকে তো অনবরত নতুন কথা শুনতে চাইবে। এই কথার কতদিন নতুন থাকবে? মানুষ নামের জীবটা তো বাঘ সিংহীর মতো অত বড়ও নয়। মাত্র 3.5 হাত দেহখানা নিয়ে তো তার কারবার। তার রক্তমাংস ফুরোতে কতক্ষণ? সেই তো কথা, সেইটাই তো ভাবি। ওপর দিকে অনন্ত আকাশ, নিচের দিকে পা চাপলেই কাদায় পা। কোনটা সত্য? না, যা বুঝছি তোর দ্বারা আর নতুন কথা লেখা হবে না। সনৎ কাকা হাসেন। হয়তো তাই। হাসেন অনামিকাও, অন্য মনস্কের হাসি। তারপর বলেন, মানুষের সংজ্ঞা যে শুধু জীব মাত্র, শিব শব্দটা যে অর্থহীন, এর প্রমাণ যখন এখনো স্পষ্ট পাইনি, তখন হবে নাই মনে হয়। তবে এটাও ঠিক কাকা, যা আমার অজানা তা নিয়ে লিখতে গেলে পদে পদে ভুলই হবে, সেটা জানি। আমার তো ভাবলে অবাক লাগে, কথায় বাধা পড়ে। সনৎ কাকার ভাইপো বউ এসে দাঁড়ান, বলেন, ওষুধ খাওয়ার সময় হয়েছে কাকামণি। কোমল মধুর কণ্ঠ, মায়ের আদর ভরা। মনে হলো যেন একটি শিশুর কাছে এসে কথা বললেন। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন অনামিকা, কারণ উত্তরে পরক্ষণেই সত্য সত্যই যেন একটি শিশুর কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি। না, এই নির্ভুল হুঁশিয়ার মা জননীটির কাছ থেকে বুড়ো ছেলেটার আর কোনো ছাড়ান ছোড়ান নেই। দাও, কোথায় কি ওষুধ আছে তোমার? কে বলল কথাটা? সনৎ কাকা? হ্যাঁ, তিনিই বটে। অথচ অনামিকার কানে যেন ভয়ঙ্কর রকমের অপরিচিত লাগলো স্বরটা। স্বর, সুর, ভঙ্গি। সর্বদা যারা সাজিয়ে গুছিয়ে ছেঁদো ছেঁদো কথা বলে, ঠিক যেন তাদের মতো। অনামিকার খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। অথচ এমন কি আর ঘটেছে এত খারাপ লাগার মতো? যে মহিলাটি তার একজন বৃদ্ধ গুরুজনকে স্নেহ সমাদর জানাতে মহিমাময়ী মাতৃমূর্তিতে কাছে এসে দাঁড়িয়ে স্রেফ মায়ের গলাতেই জানালেন, ওষুধ খাবার সময় হয়েছে, তার কণ্ঠস্বর সুরেলা, মুখশ্রী সুন্দর, সাজসজ্জা গ্রাম্যতা বর্জিত এবং সর্ব অবয়বে একটি মার্জিত রুচির ছাপ। এর সঙ্গে কথা বলতে হলে তো ওই রকম গলাতেই বলা উচিত। মহিলাটি যদি তার পূজনীয় গুরুজনটির দ্বিতীয় শৈশবকালের কথা স্মরণ করে তার সঙ্গে শিশু জনচিত ব্যবহার করেন, গুরুজনটির কি শ্বশুর জনচিত ব্যবহার সঙ্গত? তবু অনামিকার খারাপ লাগল, সত্যি খুব খারাপ লাগল। মহিলাটি যেন এতক্ষণে অনামিকাকে দেখতে পেলেন, তাই ওষুধের শিশি গ্লাস টেবিলে নামিয়ে রেখে 2 হাত জোড় করে ঈষৎ নমস্কারের ভঙ্গিতে সৌজন্যের হাসি হেসে বললেন, শুনেছি আপনি আমার স্বামীর ছোট বোন, তবু কিন্তু আপনি করে ছাড়া কথা বলতে পারব না। হঠাৎ এরকম অদ্ভুত ধরনের কথায়
বিস্ময়ের সঙ্গে কৌতুক অনুভব করলেন অনামিকা। মৃদু হেসে প্রতি নমস্কার করে বললেন, কেন বলুন তো? মহিলাটি অবসরপ্রাপ্ত স্বামীর স্ত্রী এবং দ্বিতীয় পক্ষও নয়, কাজেই নিতান্ত তরুণীর পর্যায়ে পড়েন না। তবু নিতান্ত তরুণীর গলাতেই সভয় সমীহে বলে উঠলেন, বাবা, আপনি যা একজন ভীষণ বড় লেখিকা, আপনার সঙ্গে তো কথা বলতেই ভয় করে। সনৎ কাকার ভাইপো বউয়ের উচ্চারণ স্পষ্ট মাজা, প্রতিটি শব্দ যেন আলাদা আলাদা করে উচ্চারিত। কথা বস্তুটা যে একটি আর্ট, এ বোধ যে আছে তার, তাতে সন্দেহ নেই। একজন ভীষণ বড় লেখিকার সঙ্গে কথা বলছেন বলেই কি ভাইপো বউ এমন কেটে ছেটে মেজে ঘেঁষে কথা বললেন? না, এইভাবেই কথা বলেন। হয়তো তাই বলেন, হয়তো ওইটাই তার নিজস্ব ভঙ্গি। তবু কেনই যে অনামিকার মনে হল অনেক দিনের চেষ্টায় উনি ওই কথা বলার আর্টটি আয়ত্ত করেছেন। ভাইপো বউয়ের শাড়ি পরার ধরনটি ছিমছাম, চুলগুলি সুছাঁদের কবরীতে সুবিন্যস্ত, গায়ে হালকা দু একটি অলঙ্কার, চোখের কোণে হালকা একটু সুরমার টান, পায়ে হালকা একজোড়া চটি, শাড়ির জমিটা ধরা যায় কি না যায় গোছের হালকা একটু ধানি রঙের, এবং চশমার ফ্রেমও হালকা ছাই রঙা। অর্থাৎ সব মিলিয়ে একটি হালকা ওজনের তরুণী লাগল তাকে। অনামিকা হেসে বললেন, বড় লেখিকা এই শব্দটাকে অবশ্য আমি মেনে নিচ্ছি না, তবু প্রশ্নটা হচ্ছে, যদি কেউ কোনো ব্যাপারে বড়ই হয়, বাড়ির লোকেরাও কি তাকে সমীহ করবে? ওরে বাবা, তা আবার বলতে? ভাইপো বউ হেসে ওঠেন, এই তো আপনার দাদা যখন বড় অফিসার ছিলেন, ভীষণ বিগ অফিসার, তখন আমি তো একেবারে ভয়ে কাঁটা হয়ে থাকতাম। খিলখিল করে হেসে ওঠেন ভাইপো বউ, আর সেই হাসির সঙ্গে এমন একটি লীলা বিচ্ছুরিত হয়, ওই বিগ অফিসারদের গৃহিণীদেরই সেটা মানায়। এই ভঙ্গিতেই উনি হয়তো বলতে পারেন, বাড়ি সারাবো? কোথা থেকে? খেতেই কুলোয় না তো বাড়ি। সখী সামন্ত নিয়ে যখন বসেন এরা, তখনও ওই বাজার দর নিয়েও আক্ষেপ করেন হয়তো এমনি লীলা ভরে। অনামিকা ওই লীলাহাস্যমণ্ডিত মুখের দিকে তাকিয়ে বলেন, এখন আর ভয় করেন না তো? না, আর কেন করব, এখন তো বেকার। সনৎ কাকা বলে ওঠেন, দেখছিস তো বকুল, মেয়েটা কি সাংঘাতিক। অনামিকা বলেন, দেখছি বই কি। হ্যাঁ, দেখছেন, দেখতে পাচ্ছেন ওর ওই সাংঘাতিক মহিমায় সনৎ কাকা শুদ্ধ সাজিয়ে কথা বলতে শিখেছেন। হয়তো শিখতে সময় লেগেছে, হয়তো শিখতে বিরক্তি এসেছে, তবু শিখেছেন। কিন্তু শেখার কি সত্যই দরকার ছিল? কে জানে, হয়তোবা ছিল। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না শিখলে তো প্রতিপদেই আবহাওয়া বিস্ময় হয়ে ওঠে। দিল্লিতেও তো আপনার খুব নামডাক। ওষুধটি ঢেলে দিয়ে ওষুধ মাপা গলায় ওই মন্তব্যটি করলেন ভাইপো বউ। অনামিকা মৃদু হেসে বলেন, তবে তো আর নিজেকে বড় লেখিকা না ভেবে উপায় নেই। সনৎ কাকা অনামিকার মুখের দিকে তাকিয়ে মৃদু হাস্যে বলেন, করতে হলো তো শিকার, তাহলেই বল মেয়েটাকে সাংঘাতিক বলতে হয় কিনা। আমার কাছে তো এতক্ষণ স্বীকারই করছিলি না। মা জননীদের কি যেন একটা সমিতি আছে, তার লাইব্রেরিতে তোর কত বই আছে, তাই না মা জননী? ভাইপো বউ স্মিত হাস্যে বলেন, হ্যাঁ, আছে কিছু কিছু, আমি কি নিয়েছি। লাইব্রেরির সব কিছুর ভার আমার ঘাড়েই চাপিয়ে রেখেছে তো। অনামিকার মুখে আসছিল, যাই ভাগ্যিস আপনি আমার একটি বৌদি ছিলেন রাজধানীতে, তাই আমার লেখা কিছু কিছু বইয়ের প্রবেশাধিকার ঘটেছে রাজধানী হেন ঠাঁইতে। তা মুখে আসা কথাটাকে আর মুখের বাইরে আনলেন না, বললেন, পড়েছেন তাহলে আমার লেখা? ভাইপো বউ আরেকবার লীলা ভরে হাসলেন। ওই প্রশ্নটি করলেই উত্তর দেওয়া মুশকিল। আমি আবার ধৈর্য ধরে বসে বসে গল্প উপন্যাস পড়তেই পারি না। তাছাড়া ভাইপো বউ ওষুধের গ্লাস শিশি যথাস্থানে রাখতে রাখতে বললেন, তাছাড়া আজকালকার বইটই তো পড়ারই অযোগ্য। পড়ারই অযোগ্য? ভাইপো বউয়ের বক্তব্যটি অনুধাবন করবার আগেই প্রশ্নটি যেন স্খলিত হয়ে পড়ে
অনামিকা দেবীর কণ্ঠ থেকে। ভাইপো বউ তার হালকা চটি পরা একটি পা টেবিলের পায়ায় তালে তালে ঠুকঠুক করতে করতে বলেন, তাই তো শুনি, ভীষণ নাকি অশ্লীল। শোনেন, তবু ভালো। অনামিকা মৃদু হাসেন, ভাগ্যিস পড়েন না। ভাইপো বউয়ের হাস্যরঞ্জিত মুখটা মুহূর্তে যেন কাঠ হয়ে যায়। গম্ভীর মুখে বলেন, রুচিও নেই। যেসব বই নিয়ে আদালতে কেস ওঠে সেসব বইয়ে মানুষ কি করে যে পড়ে। আমি তো তাই বলি। সনৎ কাকা মৃদু হাস্যে বলেন, তোমার ওই মহিলা সমিতির মহিলারা যে কি বলে কেবলই আধুনিক সাহিত্য পড়বার জন্য অস্থির হন। ভাইপো বউ একবার তার শ্রদ্ধেয় গুরুজনটির দিকে কটাক্ষপাত করেন। মুখটা আরেকটু কাঠ হয়ে যায়। চেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি, সকলের রুচি সমান নয় বলে। চেয়ারটা ঠিক করেন, ঘর থেকে বেরিয়ে যান। আর সেই মুহূর্তেই অনুভব করেন অনামিকা, সনৎ কাকার কণ্ঠে অমন একটা অপরিচিত সুর শুনতে পেয়েছিলেন কেন। ভাইপো বউ চলে যাবার পর সনৎ কাকা মৃদু হেসে বলেন, বুদ্ধিমানের ধর্ম অ্যাডজাস্ট করে চলা, কি বলিস? অনামিকা কিছু বলেন না, শুধু তাকিয়ে থাকেন ওর হাস্যরঞ্জিত মুখের দিকে। কিরে, অমন করে হাঁদার মতো তাকিয়ে আছিস কেন? দেখছি। কি দেখছিস? কিছু না। সনৎ কাকা আর কিছু হয়তো বলতেন, হঠাৎ ঘরে ঢোকেন সনৎ কাকার ভাইপো, যার পুরো নামটা জানা নেই অনামিকার, নিরুদা বলেই জানেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা গত ৬ বছরে অনেকগুলো উপন্যাস, বহু উপন্যাস অডিও বুক করেছি। আপনারা যারা আগের উপন্যাসগুলো শোনেননি তারা জাস্ট ইউটিউবে কল্লোল লিখে সার্চ দিলেই আমার চ্যানেলের কন্টেন্টগুলো আসবে। চ্যানেলের হোম পেজে গিয়ে যে কোনো গল্পের নাম বা উপন্যাসের নামের পর কল্লোল লিখলেই, যদি আমরা সেটা পড়ে থাকি আমাদের চ্যানেলে, সেটা আপনার হোম পেজে চলে আসবে, আপনারা সেটা শুনে নিতে পারেন। এছাড়া প্লেলিস্ট থেকেও আপনারা লেখকদের নাম ধরে ধরে আপনারা গল্প শুনতে পারেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমরা অসম্ভব সুন্দর সুন্দর কিছু ছোট গল্প এখন পড়ে শোনাচ্ছি। বিশেষ করে খুব রিসেন্টলি যেটা গেল, মনোজ বসুর লেখা, সম্ভবত তার শ্রেষ্ঠতম গল্প, রায় রায়ানের দেউল। এই গল্পটা আমরা সেখানে পড়েছি। আরও অনেক রকম গল্প আছে। সমরেশ মজুমদারের অন্যরকম ভ্রমণ গল্পটি আসছে। থাকছে নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছবি, বিমল মিত্রের লেখা আমৃত্যু। এরকম অসংখ্য ছোট ছোট আমরা ছোট গল্প আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে। ইউটিউবে কল্লোল 2.0 লিখে সার্চ দিলে আপনারা আমাদের ছোট গল্পের চ্যানেলটা পেয়ে যাবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।